শিশু মৃত্যুর তদন্ত হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে। কেন? তার কারণ এই দুদিনের মধ্যে 10 সদ্যজাতের প্রাণ চলে যাওয়ার মতো ঘটনা। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে কমিটি গঠন হয়েছে, কিন্তু কেন এই ঘটনা ঘটলো? 10 শিশুর 10 সদ্যজাতের প্রাণ চলে যাওয়া তো আর মুখের কথা নয়। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেলে এই শিশু মৃত্যুর তদন্তে কি উঠে আসছে? কারণ দুদিন মাত্র, তাতে 10 সদ্যজাতের প্রাণ চলে যাওয়ার কি কারণ, কিছু জানতে পারলে? একেবারে তাই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে পরপর দুদিনে কিন্তু 10 শিশুর মৃত্যু হচ্ছে। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে শিশুর পরিবারের মধ্যে। এই যে 10 শিশুর মৃত্যু হয়েছে সদ্যজাত দুদিনে, তার মধ্যে একটি শিশুর জন্ম হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, বাকিগুলো সব রেফারেল কেস, অর্থাৎ অন্য জেলা, অন্য রাজ্য এবং নার্সিংহোম থেকে তাদেরকে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজে যেটা দাবি যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শিশুদেরকে নিয়ে আসা হয়েছিল, যাতে এই যে শিশুদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল তার আগে কোনো রকম খোঁজখবর নেওয়া হয়নি মেডিকেল কলেজের এই স্বাস্থ্য পরিষেবার বিষয় নিয়ে, অর্থাৎ সেখানে ভেন্টিলেশন বেড রয়েছে কিনা বা আদার্স যে সুযোগ সুবিধা দরকার একটা শিশু চিকিৎসার জন্য, সেই সুযোগ সুবিধাগুলি ঠিকঠাক আছে রয়েছে কিনা তা খোঁজ না নিয়ে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলায়, ইসলামপুর থেকে শুরু করে রায়গঞ্জে, অন্যদিকে বিহার, সেখান থেকেও কিন্তু শিশুদের রেফার করা হয় কোথায় না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ভেন্টিলেশন বেড একেবারেই ফাঁকা ছিল না। স্বাভাবিকভাবে একই তো সংকটাপন্ন অবস্থা, ন্যূনতম চিকিৎসা যাওয়ার জন্য যে পরিষেবা থাকা দরকার তা কিন্তু পর্যাপ্ত ছিল না, অর্থাৎ যেমন ভেন্টিলেশন বেড ছিল না। স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু তাহলে কি কোনো চিকিৎসায় গাফিলতি হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে শিশুর পরিবার এবং আত্মীয় স্বজনরা। এবং গোটা বিষয় নিয়ে আমরা যখন মেডিকেল সুপারের সঙ্গে কথা বলি, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অত্যন্ত দুঃখজনক ঘটনা তো বটেই, কেননা এইভাবে 10টি শিশুর প্রাণ চলে যাওয়া তো নিছকই কোনো সোজা কথা নয়। কিন্তু এটা পরবর্তীকালে যখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কোনো শিশুকে বা অন্য কোনো রোগীকে যখন রেফার করা হবে, তার আগে যেন জেনে নেওয়া হয় যে উত্তরবঙ্গ মেডিকেলে সংশ্লিষ্ট শিশু হোক বা অন্য রোগীর চিকিৎসার পরিকাঠামো রয়েছে কিনা, অর্থাৎ ভেন্টিলেশন ওয়ার্ড রয়েছে কিনা বা শিশু বেড ফাঁকা রয়েছে কিনা। কেননা অত্যন্ত সংকটাপন্ন অবস্থা হলে তাদেরকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। কিন্তু ন্যূনতম চিকিৎসা দেওয়ার যদি সুযোগই না থাকে, সেক্ষেত্রে তো মেডিকেল কলেজে চিকিৎসক বা নার্স বা স্বাস্থ্যকর্মীদের তো কিছু করার নেই। তবু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি গোটা বিষয়টি খতিয়ে দিয়েছে। সেখানে শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সকলেই রয়েছেন এবং আগামীকাল এই নিয়ে আবারও বৈঠক হবে, এমনটাই কিন্তু দেখি সুপার কি বলছেন। শুধু ভেন্টিলেশন চাই বলে মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে। এখানে যতগুলো 10টা কেস আমরা দেখেছি, একটি মাত্র আমাদের এখানে জন্ম হয়েছে এরকম বাচ্চা, 9টি বাচ্চাই কিন্তু রেফার্ড হওয়া পেশেন্ট। আমাদের এখানে এক্সট্রা কিছু নেই, ইভেন ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকেও আমাদের এখানে এসছে। আমাদের এখানে যা আমরা করতে পারি সেটা ডিস্ট্রিক্ট হাসপাতালও পারে, ইসলামপুরও পারে, ওদের ওখানেও এসএনসিউ ফেসিলিটি আছে। তো তা সত্ত্বেও কেন রেফার করা হলো, এগুলো আমরা সিএমএইচ কে কমিউনিকেট করব। সেই জন্যই কালকে আমাদের কমিটি হয়েছে এবং আমাদের একটা ডিসিশন হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি এগুলো কমিউনিকেশন গুলো করে দেব। রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে জীবন বাঁচান। রক্তদান শিবির করে রক্ত চোষার ব্যবসা। আমার আপনার রক্ত নিয়ে কোটি কোটির কারবার। রক্তচোষা অর্থনীতির এবার পর্দা ফাঁস। রক্তদান মহৎ দান, কিন্তু এই দানের রক্তই তো কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু দানের রক্ত তো বিক্রি করা যায় না। দেশের আইনে রক্ত বিক্রির কোনো রকম সংস্থানই নেই, কেবল রক্ত প্রক্রিয়াকরণের জন্য প্রসেসিং ফি টুকু নেওয়া যায়। কিন্তু এই নিয়মের পরোয়া না করে ভয়ঙ্কর এক রক্তচোষা অর্থনীতি বাংলা জুড়ে চলছে। রক্তের প্রয়োজন হলে বেশিরভাগটাই যোগান দিতে হয় সরকারি ব্লাড ব্যাংককে, অথচ বেসরকারি ব্লাড ব্যাংকগুলোই তো বেশিরভাগ রক্তদান শিবিরগুলো চালায়। সেই রক্তই তারা বেচে কামায় কোটি কোটি টাকা। দেখুন সেই রক্তচোষা অর্থনীতি ঠিক কিভাবে কাজ করে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। রক্তদান মহৎ দান, মাইকে এই মন্ত্র শুনিয়ে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির। কিন্তু দান করা এই রক্তকে ঘিরেই চলে রক্তচোষাদের কারবার।
সূত্রের দাবি, রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু 1,500 থেকে 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1,000 টাকা খরচ করে। রক্তদাতাদের হাতে তুলে দেয় উপহার। সূত্রের দাবি, রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় কম করে 1,000 টাকা। এবার দেখুন আমার আপনার রক্ত নিয়ে ব্লাড ব্যাংকগুলি কি করে। রক্তের উপাদানগুলিকে আলাদা করা হয়। রক্ত থেকে পাওয়া যায় প্লাজমা, প্লেটলেট, পড়ে থাকে পিআরবিসি অর্থাৎ রক্ত। রক্তের প্রতিটি উপাদানের কাজ আলাদা। যেমন প্লাজমা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। প্লেটলেট রক্ত জমাট বাঁধাতে কাজে লাগে। ডেঙ্গি আক্রান্তদের অনেক সময় প্লেটলেট লাগে, তখন তাকে রক্ত দেওয়ার মতো করে প্লেটলেট দিতে হয়। প্লাজমা, প্লেটলেট বের করে নেওয়ার পর পড়ে থাকে পিআরবিসি, এক কথায় রক্ত, যা রোগীর শরীরে দেওয়া হয়। সূত্রের দাবি, দান করা রক্তের এই 3টি উপাদানই বিক্রি করে মুনাফা লোটে রক্তচোষা বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশ। জীবনদায়ী রক্তের এই কালোবাজারে সবকিছুরই রেড চার্ট আছে। প্রথমেই ধরা যাক প্লাজমার কথা। 1 প্যাকেট রক্ত থেকে 200 মিলিলিটার প্লাজমা পাওয়া যায়, অর্থাৎ 5 প্যাকেট রক্ত থেকে 1 লিটার প্লাজমা পাওয়া যায়। সূত্রের দাবি, 1 লিটার প্লাজমা বিক্রি করা হয় 6,000 টাকায়। 1 প্যাকেট রক্ত বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কামায় 1,100 টাকা। এই হিসেবে 5 প্যাকেট রক্ত বিক্রি করে কামায় 5,500 টাকা। 1 প্যাকেট রক্ত থেকে 1 ইউনিট প্লেটলেট পাওয়া যায়। 1 ইউনিট প্লেটলেট বিক্রি হয় 400 টাকায়, অর্থাৎ 5 ইউনিট প্লেটলেট বিক্রি করে মেলে 2,000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আসুন এবার ভালো করে বুঝে নেওয়া যাক এক একটি রক্তদান শিবির থেকে কত টাকা রোজগার করেন এই রক্তচোষারা। সূত্রের দাবি, 5 প্যাকেট রক্ত থেকে একটি বেসরকারি ব্লাড ব্যাংক আয় করে প্লাজমা বেচে 6,000 টাকা, রক্ত বেচে 5,500 টাকা, প্লেটলেট বেচে 2,000 টাকা, অর্থাৎ মোট 13,500 টাকা। লাভের গুড় বেশ ভালোই মিষ্টি, কারণ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংকের আয় 13,500 টাকা। 5 লিটার রক্তের জন্য ক্লাবকে খুব বেশি হলে 10,000 টাকা দিতে হয়, অর্থাৎ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংক লাভ করে 3,500 টাকা। এই লাভের করি শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ঘরেই ঢোকে না, রক্তদান শিবির করে লাভের গুড় খায় ক্লাবগুলো। রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু প্রায় 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1,000 টাকা খরচ করে রক্তদাতাদের উপহার দিতে। এই হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় 1,000 টাকা, অর্থাৎ 100 জন রক্তদান করলে ক্লাবের লাভ প্রায় 1 লক্ষ টাকা। দান করা রক্ত বেচে কোটি কোটি টাকা কামায় বেসরকারি ব্লাড ব্যাংক, আর রক্তের চাহিদা মেটাতে গিয়ে চাপে পড়ে সরকারি ব্লাড ব্যাংক। সূত্রের দাবি, ক্লাবকে বেশি টাকা দেয় বলেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি বেশি রক্তদান শিবির করতে পারে। 80% রক্তদান শিবির করে বেসরকারি ব্লাড ব্যাংক, মাত্র 20% করে সরকারি ব্লাড ব্যাংক। অথচ রক্তের দরকার হলে মাত্র 20% মানুষ বেসরকারি ব্লাড ব্যাংকে যান, বাকি 80%ই সরকারি ব্লাড ব্যাংকে যান। এভাবেই এ রাজ্যে চলে রক্তচোষা অর্থনীতি। নিউজ 18 বাংলা। রক্তচোষারা যেন কোনোভাবে ছাড় না পায়, স্বাস্থ্য দপ্তরের কোনো গাফিলতি যেন না থাকে, কড়া বার্তা রাজ্য সরকারের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। এই জন্যই তো তদন্ত আর তলব। 71টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 11টিকে তলব করা হয়েছে। রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব এনবিটিসির, রিপোর্ট তলব জাতীয় রক্ত সঞ্চালন পরিষদের। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচারের অভিযোগ রয়েছে, আর স্বাস্থ্য দপ্তরের আধিকারিক আর এনবিটিসির বৈঠক। কোন কোন বেসরকারি ব্লাড ব্যাংক যুক্ত জাতীয় রক্ত সঞ্চালন পরিষদকে জানানো হয়। কোন কোন রাজ্যে রক্ত আর প্লাজমা পাচার, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল জাতীয় রক্ত সঞ্চালন পরিষদ।
ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমরা যথাসময় সেই রিপোর্টের উত্তরও দেবো, রিপোর্টও পাঠাবো ভারত সরকারকে। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই ভিন রাজ্যে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকা পাচার হচ্ছিল, আর সেই দুর্নীতি প্রকাশ্যে আসতেই এসবিটিসি বা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তারা তৎপর হয়। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে রাজ্য পর্ষদ এবং জাতীয় যে রক্ত সঞ্চালন পর্ষদ রয়েছে সেই পরিষদের বৈঠক হয়েছে। এনবিটিসির কর্তাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকের পর কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই ধরনের কাজ চলতো, কালোবাজারি চলতো, তার প্রাথমিক রিপোর্ট তারা পেয়েছেন। তবে এক সপ্তাহের মধ্যে তারা বিশদ রিপোর্ট চেয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক কত বাল্ক প্লাজমা বা লোহিত রক্তকণিকা এভাবে ভিন রাজ্যে পাচার হয়েছিল, কালোবাজারি হয়েছিল, কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই কাজ হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, বিশদ রিপোর্ট এক সপ্তাহের মধ্যে চেয়েছে এনবিটিসি। অর্থাৎ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে এই রক্ত দুর্নীতি নিয়ে এনবিটিসি। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রক্তদান মহৎ দান। রক্ত দিয়ে জীবন বাঁচান। রক্তদান শিবির করে রক্ত চোষার ব্যবসা। আমার আপনার রক্ত নিয়ে কোটি কোটির কারবার। রক্ত চোষা অর্থনীতি। আরজি করে অসাধ্য সাধন, পাঁজর ভেঙে ফুসফুস বেরিয়ে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে দিলেন ডাক্তাররা। মালতী ঘোষের অবস্থা এখন স্থিতিশীল। শুক্রবার বাড়ির 3 তলা থেকে পড়ে গিয়েছিলেন বৃদ্ধা। পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল ফুসফুস। আশঙ্কাজনক অবস্থায় পরিজনরা নিয়ে যান আরজি করে। চিকিৎসকদের তৎপরতায় দ্রুত শুরু হয় অপারেশন। প্রাণ বাঁচে মালতী ঘোষের। পেশেন্ট 1:45 এসছে, আমি দেখেছি 1:50 নাগাদ। আর দুটোর মধ্যে, 2 থেকে 2:10 মধ্যে পেশেন্ট ঢুকিতে গেছে। ফুসফুসটা বুকের ভেতরে ঢোকায়। ফুসফুস বুকের ভেতরে না ঢোকালে একটু পরেই ফুসফুসের মধ্যে অসুবিধা শুরু হয়ে যাবে এবং পেশেন্টেরও কষ্ট হবে। ড্রেন দেওয়া হয়, অবশ্যই বুকের মধ্যে অপারেশন করতে ড্রেন দিতে হবে। দেওয়ার পরে আস্তে আস্তে পেশেন্ট স্টেবল হয়। এটা যথেষ্টই চ্যালেঞ্জের ছিল, কেননা পেশেন্টের মৃত্যুর সম্ভাবনা ছিল। এর কৃতিত্ব কিন্তু সম্পূর্ণভাবে আমাদের হসপিটালের কর্তৃপক্ষের। উত্তর 24 পরগনার দত্তপুকুর এখানকার বাসিন্দা মালতী ঘোষ, বয়স 80। শুক্রবার বাড়ির 3 তলা থেকে নিচে পড়ে যান। বুকে গুরুতর আঘাত লাগে। পাঁজর ভেঙে ফুসফুস বাইরে বেরিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। সেখান থেকে আরজি কর। দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। জটিল অস্ত্রোপচার শেষে স্থিতিশীল বৃদ্ধা। আমি আমার এসআরকেও পাঠিয়ে দিলাম যে তোমরা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করো, এটাকে তাড়াতাড়ি ওটি টেবিলে তুলতে হবে। যাই হোক, উইদিন ফিউ মিনিটস আর কি আমরা সব অ্যারেঞ্জ করে ওটিতে তুলি অ্যান্ড দ্য অপারেশন ওয়াজ ডান সাকসেসফুলি অ্যান্ড নাও দ্য পেশেন্ট ইজ বেটার। আমি সকালে রাউন্ড দিয়ে এসেছি, আমাদের সিকু ওয়ার্ড যেটা খারাপ পেশেন্ট আমরা রাখি সেখানে আছে। নাও পেশেন্ট ইজ ডুইং ওয়েল। ওনারা কোনো রকম ডিলে না করে অ্যাজ অ্যান এমার্জেন্সি প্রসিডিওর এবং একটা কম্বাইন্ড এফোর্ট ফ্রম টিম অফ অ্যানাস্থেসিওলজি, সিটিভিএস সার্জারি করে যে ওনাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় সব কিছু করে আবার যে এসআইসি দিতে পেরেছি, এটা পুরো এন্টায়ার ক্রেডিট গোজ টু মাই এন্টায়ার টিম অফ সার্জেন্স। সবসময় বদনামের জন্য আরজি করের নাম শুনেছি, কিন্তু এই রকম কেসগুলো আমাদের আরজি করে যত ফেদার অ্যাড করবে আমরা তত বেশি মার্কিংয়ে উপরে উঠবো। আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা আবার সে আগের জায়গায় আরজি কর ইজ ব্যাক টু আরজি কর, সেটা আমরা করতে পারবো। হ্যাঁ, অপারেশন হয়ে গেছে বিনামূল্যে? হ্যাঁ, বিনামূল্যে। বিনামূল্যে সরকারি হাসপাতালে এরকম একটা অপারেশন অনেক জটিল কিন্তু। হ্যাঁ, সেটা দেখলাম তো। হ্যাঁ, ভালো হওয়ার জন্য এসছি, ভালোই হয়েছে। বিপদটা কেটে গেলে, ভালো হয়ে গেলে, পেশেন্ট সুস্থভাবে চলে গেলে আরোই ভালো লাগবে। জটিল অস্ত্রোপচার সাকসেসফুল, প্রাণ ফিরে পেয়েছেন বৃদ্ধা। বলা চলে এবার ভালো খবরে খবরের শিরোনামে আরজি কর। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। শিল্প শহরের স্বাস্থ্যে গতি, প্রথম মেডিকেল কলেজ পাচ্ছে আসানসোল। ইএসআই হাসপাতালে চালু হচ্ছে মেডিকেল কলেজ।
শিল্প শহরে স্বাস্থ্যের সুখবর, প্রথম মেডিকেল কলেজ পাচ্ছে আসানসোল। আসানসোল ইএসআই হাসপাতাল এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের অধীনে তৈরি হচ্ছে মেডিকেল কলেজ। থাকবে 50 MBBS আসন। রাজ্যসভায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন 14 জুলাই এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের মৌ স্বাক্ষর হয়েছে। আসানসোল শিল্প তালুক। 1981 সালে এখানে তৈরি হয় ইএসআই হাসপাতাল। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু শ্রমিকের বড় ভরসা এই ইএসআই হাসপাতাল। অভিযোগ, এই গুরুত্বপূর্ণ হাসপাতালেই নাকি ঠিকঠাক পরিষেবা মেলে না। জটিল সমস্যা হলেই রেফার করে দেওয়া হয় দুর্গাপুর কিংবা কলকাতার হাসপাতালে। চিকিৎসার জন্য বাইরে যেতে হলে আবার কাজে ছুটি নিতে হয়। এতে সমস্যায় পড়েন শ্রমিকরা। তাদের আশা, এবার সেই ছবিটা বদলাবে, কারণ মেডিকেল কলেজ হলে হাসপাতালের পরিষেবাও বাড়বে। আসানসোল ইএসআই হাসপাতালে এই মুহূর্তে 128টি বেড রয়েছে। মেডিকেল কলেজ হলে হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ হবে। আসবে নতুন চিকিৎসক, চালু হবে একাধিক নতুন বিভাগ। এছাড়াও ওয়ার্ড অফ ইনসিওর্ড পার্সন কোটায় শ্রমিক সন্তানদের মেডিকেলে পড়ার সুযোগ বাড়বে। মেডিকেল কলেজ নাম যখন হবে তো ফেসিলিটি তো অবশ্যই বাড়বে, তাহলে আমাদেরকে রেফার করার কোনো প্রশ্ন থাকছে না, এক জায়গায় আমরা ফেসিলিটি পেয়ে যাবো সব কিছু। কাজও তো কামাই করতে হতো, কাজ কামাই করতে হতো, সারাদিন চলে যেত। এখানে আরও নিশ্চয়ই বড় ফেসিলিটি হবে, মানে টাইমটাও কম লাগবে, সিস্টেম উন্নত হবে। দুর্গাপুর, বর্ধমান মেডিকেল কলেজ এইসব জায়গায় আমাদেরকে যেতে হতো, সেই জন্য যাতে আমাদের যেতে না হয়, আমাদের এখানকার ছেলেমেয়ের পড়াশোনার সুবিধা হবে, সুচিকিৎসা পাবে, এটাই তো আমরা চাই, এটাই তো আসানসোলবাসীর দরকার। এতদিন জটিল রোগ হলে আমাদেরকে কলকাতা মেডিকেল কলেজ, তারপরে আরও দূর দূর জায়গায় ফেলোর এমসি এইসব জায়গায় যেতে হতো, সেইটা যাতে যেতে না হয়, আমরা যদি ভালো সুবিধা পাই বা ভালো চিকিৎসা পাই, নতুন চিকিৎসা হবে, নতুন চিকিৎসক আসবে। আগে যেরকম ধরুন কোনো জটিল রোগ হলে সেটা আমাদের রেফার করে দিতে হয় দুর্গাপুর দিকে বা কলকাতায়। এবার এখানেই, হ্যাঁ শুনছি তো এবার এখানে হবে, হ্যাঁ অনেকটাই লাভ হবে। হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে চলতি অর্থবর্ষেই চালু হয়ে যাবে এই নয়া মেডিকেল কলেজ। আর এটি হবে পশ্চিম বর্ধমান জেলার প্রথম সরকারি মেডিকেল কলেজ। 2017 সালে আসানসোল ইএসআই হাসপাতালে একটি নতুন বিল্ডিং এর শিলান্যাস হয়। লক্ষ্য ছিল ইএসআই হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে পরিষেবার মান উন্নত করা। 2019 সালে সেই বিল্ডিং এর উদ্বোধনও হয়। 2021-এর শেষ দিকে সেই কাজ থমকে যায়। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই বিল্ডিংয়েই চালু হবে মেডিকেল কলেজ। সূত্রের খবর, মেডিকেল কলেজের পরিকাঠামো তৈরি করতে ইতিমধ্যেই ডিনও নিয়োগ করা হয়েছে। আসানসোল একটা শিল্প শহর এবং এই শিল্প শহরে অসংগঠিত শ্রমিক প্রচুর, এবং আগামী দিনে যেভাবে শিল্প বাড়ছে, যেভাবে নতুন নতুন ইনভেস্টমেন্ট আমাদের এই শহরে আসছে, তাতে শ্রমিকদের সংখ্যা আরও বাড়বে। এই শ্রমিকদেরকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য ইএসআই হাসপাতালে যে মেডিকেল কলেজ হচ্ছে, এটা একটা অন্যতম একটা দৃষ্টান্ত। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো শহরবাসী। আসানসোল ইএসআই হাসপাতাল পেল মেডিকেল কলেজ। একদিকে যেমন অসংগঠিত শ্রমিক পরিবাররা উন্নতমান চিকিৎসা পাবে, অন্যদিকে মেডিকেলের ছাত্রছাত্রীরা পড়ার সুযোগও পাবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।